প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক এলাইনস খান, রয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহসভাপতি আজমল হোসেন পাইলট। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। এলাইনস খান, ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের দৃশ্যমান উত্থানকে আপনি কিভাবে দেখছেন? এটি কি শুধুই সংগঠনের কৌশলের ফল, নাকি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় রাজনীতিতে বৃহত্তর কোনো পরিবর্তনের ইঙ্গিত? আমার যতটুকুন অভিজ্ঞতা তাতে এটা বলতে পারি যে প্রতিটি গণ অভ্যুত্থান বা বড় পরিবর্তনের পরে একটা নতুন সিচুয়েশন তৈরি হয় এবং এই নতুন সিচুয়েশনগুলিতে বোঝার মতন, উপলব্ধি করার মতন ক্ষমতা না থাকলে অনেক সময় বিপর্যয় ঘটে, যেটা আমরা এখন দেখছি এই ডাকসু এবং জাকসু নির্বাচনে। এবং যাকে আমরা বলি যে যত জুলাই যে বিপ্লব, যেটা জেনজি ছেলেদের উদ্যোগে হয়েছে, এবং অনেকে এই ছেলেদেরকে বুঝতে পারছে না এবং তাদের অন্তরের কথাকে তারা রিড করতে পারছে না। যেটা রিড করতে পারে নাই শ্রীলঙ্কার শাসকেরা, যেটা রিড করতে পারে নাই আমরা, যেটা রিড করতে পারে নাই নেপাল। এবং এই যে ঘটনাগুলি ঘটছে, এবং এই ছেলেগুলি কথাটা বলে নেই একটুখানি, কারণ এরা হচ্ছে সেই জেনারেশন যারা 90 দশকের শেষের দিকে জন্ম নিছে, যখন তারা শিশু অবস্থায় মোবাইলের স্ক্রিনের উপর চোখ রেখে বড় হয়েছে এবং সারা পৃথিবী ওদের নখদর্পণে ইতিহাস জ্ঞান তাদের রয়েছে। এবং শুধু বাংলাদেশের ইতিহাস না, সারা পৃথিবীর ইতিহাস জ্ঞান তাদের রয়েছে। এই একটা জেনারেশনকে শেখ হাসিনা তার পুরানো ফ্যাসিবাদী কায়দায় শাসন করতে যে বিপর্যয়ে পড়েছে। এবং জুলাই বিপ্লবে আমরা যারা জুলাই বিপ্লবের সঙ্গে রাজনৈতিক মুরব্বী হিসাবে যেসব দল যুক্ত ছিলেন, সেটা বিএনপি হোক, সেটা জামাত হোক, অন্য অন্য ইসলামিক শক্তি যারাই হোক না কেন, তারাও কিন্তু এই জেনারেশনের মাইন্ডটাকে উপলব্ধি করতে পারেন নাই এবং ভিতরে ভিতরে তারা অনেক পরিবর্তন ঘটে গেছে। আমি একটা জিনিস বলতে চাই যে শুধু অভিযোগ করলে হবে না। যেমন আমি লক্ষ্য করছি যে অনেকেই হতাশ হয়েছেন, অনেকে ক্ষুব্ধভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। আমি দেখলাম যে জাহাঙ্গীরনগরের ছাত্রদের এক ছেলে বলছে যে আমরা শিবিরকে কখনো শান্তিতে থাকতে দেব না। এবং এটা শোনার পরে আমার কাছে মনে হলো যে 91 সালে যে পঞ্চম জাতীয় সংসদে শেখ হাসিনা ঠিক একই ভাষায় কথা বলেছিলেন। তিনি বলছিলেন ঝাঁকি দিয়ে, ধাক্কা দিয়ে গণতন্ত্র করবো, মানে দ্যাট ইজ কল যে বিএনপিকে কখনোই তিনি শান্তিতে সরকার পরিচালনা দিবেন না, এবং তাই ঘটেছে এবং তারা করতে দেয় নাই। আপনার 90-এর গণ অভ্যুত্থান, 90-এর মানে দ্যাট ইজ কল যে এরশাদের যে 9 বছরের দুঃশাসনের পরে একটা ছাত্র জনতার বিপ্লবের পরে যে পরিবেশটা তৈরি হলো, যেখানে মানুষ আকাঙ্ক্ষা করেছিল যে একটা স্মুথ একটা গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে, এবং হলেও শুরু। তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হলো, নির্বাচনে বিএনপি জিতলো। প্রবলেমটা কি ছিল? হাসিনা 100% শিওর ছিল যে নির্বাচনে সে জিততে পারে নাই। এই যে এই অ্যাঙ্গার থেকে সে পার্লামেন্টকে এমন এক জায়গায় নিয়ে গেল যে ডেমোক্রেসিকে, তার যে সৃজনশীল যে প্রক্রিয়া, সেটাকে সে টোটালি বাধাগ্রস্ত করলো। আন্দোলন কইরা, অসহযোগ কইরা, দ্যাট ইজ একটা চমৎকার গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হতে পারত। তখন আমরা অনেকেই বলেছিলাম যে আমাদের দেশে পার্লামেন্ট যদি 2-3 বার ঠিক মতন অনুষ্ঠিত হয়, তাহলে ডেমোক্রেসি প্রাতিষ্ঠানিক রূপ নেবে। এখন এই যে চেঞ্জ আমাদের দেশে, আমি যেটা বলবো যে আমরা প্রায় পাকিস্তান আমল থেকেই কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সেই স্কুল জীবন থেকে, যেটা যে এনএসএফের যে গুন্ডামি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং পরবর্তীকালে আমরা তাদের অনেককে দেখেছিও। সেটা হলো যেমন সাইদুর রহমান 75 কিংবা খুকা, এরা এবং সাইদুর 2 পকেটে পিস্তল নিয়ে ঘুরতো এবং পুরা ক্যাম্পাস তার দাপটের মধ্যে ছিল। তারপরে তাদের পতন, বাংলাদেশ স্বাধীনতার পরে আওয়ামী লীগ, ছাত্রলীগের মাস্তানি, এবং ছাত্রলীগের মাস্তানির ফলশ্রুতি হচ্ছে যে শুরুতেই 73-র ডাকসু নির্বাচনকে তারা ব্যালট বক্সে ছিনতাই করে জিওপ্রোডাইজ করে দিল। ডেমোক্রেটিক মানুষের একটা স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা তীব্র হয়েছিল, সেটাকে ধূলিসাৎ করে দিয়েছে। এবং আমি বলবো
যে লাস্ট যে ডাকসু নির্বাচনটা হলো, এই নির্বাচনের প্রথম কিন্তু একটা ইউনিভার্সিটিতে প্রথম একটা মনে হলো যে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরির আকাঙ্ক্ষা এই ছেলেদের মধ্যে জন্ম নিছে, এবং শুধু পেশি শক্তি নয়, একটু বুদ্ধিভিত্তিক চিন্তার মধ্য দিয়ে ছাত্রদেরকে এগিয়ে যাওয়ার একটা স্বপ্ন। ওই প্রথম যেটাতে যে ওটার নাম কি নূর যেটাতে জিতলো আর কি, যে ইয়েতে, কারণ এটা তো ওইখানে কিন্তু রাজনৈতিক দলগুলির লেজুর সংগঠন যেগুলি মানে ছাত্র সংগঠনগুলি ছিল না, সম্মিলিত সাধারণ ছাত্রদের এই প্রথম ঢাকা ইউনিভার্সিটিতে সাধারণ ছাত্রদের মুখপাত্র হিসেবে নুরু ইমার্জ করেছে। এই প্রথম মনে হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অতীতের যে পেশিবহুল যে ছাত্র রাজনীতি সেটাতে বেরিয়ে আসছে। এবং আমরা লক্ষ্য করছি যে এই যে শিবিরের কথা বলা হচ্ছে, শিবির এইসব থেকে অনেক বেশি একটু কৌশলী হয়েছে, এবং জামাত সম্পর্কে যে ধারণাগুলি মানুষের মধ্যে ছিল সেই ধারণাগুলির থেকে এরা অনেক বেশি অ্যাডভান্স মনে হয়েছে, আমি যেটা দেখতে পাচ্ছি। কারণ জামাতের লিডারশিপের থেকে এরা অনেক অ্যাডভান্স। এবং এই যে মেয়েরা, একসময় এদেশের মেয়েদের ভীতি ছিল জামাত শিবির মানে এদেশে একটা মানে মেয়েদের রাস্তাঘাটে চলাচল করা যাবে না, বোরকা পরতে হবে সবাই, যদিও এখন বাংলাদেশে গ্রাম পর্যন্ত বোরকা এবং হিজাব এমনিই পরে, কোনো আইন কানুন লাগে না, এটা ফ্যাশন না পর্দা তা আমি জানি না, কিন্তু পরে। কিন্তু এই ভীতিটা কিন্তু লক্ষ্য করা গেল না, কারণ তারা কিন্তু ওই ইয়েতে কি বলে এটাকে, ওই যে মেয়েদের হলগুলিতে অনেক বেশি পেট পেয়েছে। এটা আমি মনে করি যে ছাত্রদল 15 বছর ইউনিভার্সিটিতে ছিল না, থাকতে দেওয়া হয় নাই তাকে 15 বছর 15 ইউনিভার্সিটিতে ছাত্রদলকে ছাত্রলীগ ঠিক থাকতেই দেয় নাই, অবস্থান করতে দেয় নাই। আমি যেটা মনে হয়েছে সবসময় যে জুলাইয়ের বিপ্লবের পরে ছাত্রদলের উচিত ছিল যে এই সেন্টিমেন্টটাকে, জুলাই বিপ্লবের সেন্টিমেন্ট ধারণ করে যারা এসে সম্পৃক্ত তাদের সঙ্গে থেকে তাদের সাংগঠনিক শক্তিটাকে জোরদার করার দরকার ছিল। কিন্তু তা না করে আমার মনে হয়েছে তারা পুরানো রীতিতে এটা কমান্ড করতে গেছে, এটা কমান্ডের জায়গা কিন্তু অনেক আগে ইউনিভার্সিটিতে হারিয়ে গেছে। সুতরাং এটা হতে পারে যে এই সব কারণে, যে কোনো কারণেই হোক, সাধারণ ছাত্ররা কনফিডেন্ট পেয়েছে এই শিবিরের নেতাদের ব্যাপারে। আরেকটা প্রশ্ন ছিল এর সঙ্গে, যে জাতীয় রাজনীতিতে বৃহত্তম কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কিনা এই ধরনের ফলাফল? এই ধরনের ছাত্র রাজনীতি তো টোটালি ছাত্র রাজনীতি, ন্যাশনাল পলিটিক্স তো আরও ব্যাপক, এবং এখানে তাদের মানে পাড়া মহল্লা গ্রাম ইত্যাদি, এবং এই যে আমরা যারা একটু বুদ্ধিভিত্তিক কাজ করি তারা যেভাবে ঘটনাগুলি দেখছি সমস্ত লোক এভাবে দেখবে না। সুতরাং ন্যাশনাল ইলেকশনে কিছুটা ইম্প্যাক্ট পুরাপুরি পড়বে বলে আমি মনে করি না। সেক্ষেত্রে যেটা মনে করেন যে বিএনপি যেহেতু মেজর পলিটিক্যাল পার্টি, এবং আমি মনে করি যে এই পলিটিক্যাল পার্টি লিডারশিপের জুলাই বিপ্লবের পরে অনেকগুলি ভুল হয়েছে, ভুলের কারণে কিছুটা সেই ভুলগুলি যত না তাদের সাংগঠনিক কারণ হয়েছে তার থেকে অনেক বেশি হয়েছে কথার কারণে। এমন সব লোকেরা এমন সব কথা বলছে যেটা মানুষকে মানুষ গ্রহণ করতে পারে নাই। যেমন আমি বলি যে জুলাই বিপ্লবে ইউনূস সাহেব জনগণের কাছে গ্রহণযোগ্য একটা ব্যক্তি হয়েছিলেন, তার বিরুদ্ধে অনবরত কথা বলা এটা সাধারণ মানুষ মেনে নেয় নাই। তারপরে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ছিল যে যেটাকে বলা হয় যে সংস্কার, কারণ অতীতে অনেক সংস্কারের ব্যাপার আসছে কিন্তু হয় নাই। এইবার জুলাই বিপ্লবের সবার ধারণা ছিল মিনিমাম হলো একটা সংস্কার হবে। এসব ক্ষেত্রে এমন সব লোকেরা বিএনপির এমন সব লোকেরা সংস্কারের কথা, যেমন কোনো নেতা এমন বলছেন যে আমরা ক্ষমতায় গেলে সমস্ত সংস্কার বাতিল করে দেব, কিন্তু এইগুলিকে একটু পজিটিভ পদ্ধতি দেখতো দলের জিনিসগুলি। কিন্তু আমি মনে করি যে এখনো একটা দল ভুল করে সংশোধনের অনেক সুযোগ থাকে। সে রাজনীতিতে আমি বলবো না শেষ কথা বলে কিছু নাই, শেষ বলে কিছু নাই, একটা ভুল ইন্টারপ্রিটেশন আমাদের আছে। শেষ কথা বলে কিছু নাই মানে অনৈতিক নৈতিক সব কাজ করা, আর শেষ বলে কিছু নাই মানে সংশোধনের সুযোগ থাকা। সুতরাং এই বিষয়টা আমার মনে হয় যে বিএনপি লিডারশিপ এই ঘটনাগুলির মধ্যে দিয়ে নিজেদেরকে একটু উপলব্ধি করার চেষ্টা করবেন। আজমল হোসেন পাইলট, আমরা এই টকশোতে আলোচনা করছিলাম যে 5 আগস্টের পর ছাত্রদল শিক্ষা প্রতিষ্ঠানে এমন কোনো আচরণ করেনি যার জন্য আপনি তাকে সমালোচনা করতে পারবেন, করেনি তারা।
এবং তাদের ব্যাপারে কোনো ব্লেমও নেই। কিন্তু এরপর আমরা দেখলাম যে ছাত্রদল ধারাবাহিকভাবে ডাকসু এবং জাকসুতে পিছিয়ে পড়ল। এটা কি নেতৃত্বের ঘাটতি, নাকি মাঠের রাজনীতির, যেটা বিএনপি রাজনীতির দুর্বলতা, যেটা কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন? এবং অনেকে এই কারণে বলছেন যে বাইরের রাজনীতি, বিএনপি রাজনীতি ছাত্রদলের রাজনীতিকে প্রভাবিত করেছে এবং সেটা নেতিবাচকভাবে প্রভাবিত করেছে। কি বলবেন আপনি? ডাকসু এবং চাকসু যে নির্বাচনটা হলো, আমিও ওয়ান্স আপন এ টাইম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। 5 আগস্টের পরবর্তী সময় যেটা, এবং 5 আগস্টের আগের যে সময়গুলো, এটা খুব ক্লিয়ার একটা বিষয় ছিল যে সংগঠনটি আজকে ডাকসুতে পূর্ণ প্যানেলে পাশ করছে। আমরা কিন্তু তাদেরকে সাধুবাদ জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি, আমাদের পার্টি থেকেও তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে। তো মূল যে কারণগুলা আমার ব্যক্তিগতভাবে চোখে ধরা পড়েছে, সেটা হলো তারা কিন্তু পারস্পরিকভাবে একসাথেই ছিল। সরকারি দলের যে ছাত্র সংগঠন ছিল এবং পরবর্তীতে আজকে যারা শিবির নামে এখানে রাজনীতি চর্চা করছেন, ওনারাও কিন্তু একই সাথে ছিল। উনি যেটা বললেন খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, প্রায় 15 বছর 16 বছর ছাত্রদল কোনো ক্যাম্পাসেই স্বাভাবিক ছাত্র হিসেবেই তাদের পরীক্ষা, তাদের ক্লাস, ক্যাম্পাসে যাওয়া এটা অবরুদ্ধ ছিল, যেতেই পারে নাই। আর ওরা যেটা করতে পারছে সেটা হলো তাদের স্বাভাবিক জীবন ছিল, কেউ কেউ পদধারীও ছিল। বিগত হাসিনা সরকারের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ, এটাতে পদধারী ছিল। ভিতরে ভিতরে তারা তাদের কাজটা, তাদের সাংগঠনিক যে আদর্শ মতাদর্শটা ছিল, এটাকে তারা চালু রাখার জন্য একটা সুযোগ ওইভাবে পেয়েছে। আরেকটা ক্যাডার ভিত্তিক সংগঠন যেহেতু, তাদের এই সুযোগটা আছে। হ্যাঁ, আর ছাত্রদল তার ক্যাডার ভিত্তিক সংগঠন আলোচনা, এটা একটা ভিন্ন আলোচনা। সে তার রূপ বদল করে আপনার সাথে যেভাবেই হোক পানির মতো মিশে গেছে, তার আদর্শের জায়গাতে সে ঠিক ছিল। এটা 5 আগস্ট ঘটার পরে আমরা দেখতে পাইছি। যেহেতু আপনার সাথে আমার একটা উঠা বসা ছিল, আপনি যখন আমাকে শেল্টার দিচ্ছেন, এখন আমি আপনাকে শেল্টার দিচ্ছি, এই বুটগুলোও কিন্তু এখানে কাউন্ট হয়েছে। এটা একটা আলোচনা। আরেকটা যেটা ব্যাপার বললেন, হ্যাঁ, নেতৃত্বের দুর্বলতা বা বিএনপির যে পলিটিক্স, এটার সাথে চলমান যে 2টা নির্বাচন খুব যে বেশি ফারাক আছে তাও কিন্তু না। নেতৃত্বগুলা আমাদের ছাত্রদলে যেটা ছিল, এদের কোনো স্বাভাবিক জীবন ছিল না। জেল, জরিমানা, আত্মগোপন, রিমান্ড, সাংগঠনিক কাজের বাইরে তারা সাধারণ যে ছেলেমেয়েরা, তাদের কাছে যাওয়া, তাদের কাছে ভোট চাওয়া বা তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করা, এই জায়গাগুলা খুব স্মুথ ছিল না। কিন্তু তারা যেহেতু ক্যাম্পাসে অবস্থান করছে, তারা কিন্তু একদিনের জন্য হল ছাড়তে হয়নি। সে অন্য একটা সংগঠনের সঙ্গেই ছিল। তাদের কিন্তু রাজনৈতিক জীবন হ্যাম্পার হয় নাই, তাদের ওই পড়াশোনার জীবন হ্যাম্পার হয় নাই, তারা সহজ স্বাভাবিক জীবনে চলে গেছে। যদি 5 আগস্ট না ঘটতো, তারা কিন্তু ওই পরিচয়ই থাকতো, ওই পরিচয়ে সরকারি চাকরিও তারা নিয়ে নিত। এখন যেটা হয়েছে, এখন তারা স্বপরিচয়ে প্রকাশ্যে তাদের কার্যক্রম চালানোর মতো একটা বাস্তবতার দিকে চলে আসছে। এটা একটা ব্যাপার আমার কাছে মনে হয় আর কি। আর আরেকটা ব্যাপার এখানে যে উনি যে ইঙ্গিতটা দিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একসময় এত বোরকা হলে আমরাও দেখিনি। শিবিরকে কেন তারা গ্রহণ করলো ভোটের মাধ্যমে বা কতদিনের জন্য করলো, এটাতে ছাত্রদলকে কেন গ্রহণ করে নাই, এই বিষয়গুলা জাতীয় রাজনীতির সাথে কতটুকু সম্পৃক্ত হবে, এইটাও কিন্তু আজকে এখানে বসে প্রেডিকশন করা যাচ্ছে না। একটা বিষয় খুব বেশি আলোচিত হয়েছে যে বিএনপির কার্যকলাপের একটা প্রভাব কিন্তু এই দুটো নির্বাচনে পড়েছে। বিএনপির কার্যকলাপে কতটুকু পড়ছে এটা আপনি জাতীয় নির্বাচন ছাড়া বোঝা যাবে না। উনি স্পষ্টভাবে কিন্তু বলছেন যে খুব বেশি প্রভাব কিন্তু পড়ে না। ছাত্র রাজনীতি একটা আলাদা বিষয়, জাতীয় রাজনীতি একটা বাস্ট, অনেক বড় একটা এক্সপোনেনশিয়াল পাইলট। এখানে আমার একটু দ্বিমত রয়েছে, সেটি হলো একটা সময় প্রভাব পড়েনি, কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণে এখন কিন্তু ঘরে ঘরে চলে যাচ্ছে। ওই পরিবেশটা বা ওই ধরনের পরিস্থিতি এখন নেই। আজকের যে বাস্তবতা আর 90-এর দশকের যে বাস্তবতা একেবারেই আলাদা। এখন এটা পড়বে কি পড়বে না, এটা একটা নির্বাচন হলে পরে আমরা বুঝতে পারবো। আজকে এখানে আমি ধারণা করতে পারবো না। কেন পারবো না? অতীতের যে ডাকসু যারা বিপি ছিলেন, জিএস ছিলেন, মাহমুদুর রহমান মান্না ছিলেন, সেলিম ভাই ছিলেন, পরবর্তীতে আমানুল্লাহ আমানরা ছিলেন, তারা যে খুব জাতীয় রাজনীতিতে তাদের খুব প্রভাব, বা মেনন সাহেবরা তাদের নিজস্ব পার্টিও ছিল, দেশব্যাপী কিন্তু তাদের পার্টিগুলা ওইভাবে তারা দাঁড় করাতে পারেন নাই। এখন এই ডাকসু নির্বাচনে বা চাকসু নির্বাচনে বা অন্যান্য আরও কিছু
এই নির্বাচন যদি হয় ইউনিভার্সিটিগুলার, এটার ভোটের রাজনীতিতে, মানে জাতীয় নির্বাচনের রাজনীতিতে প্রভাবটা আজকে বোঝা যাবে না। যেটা সবচেয়ে মজার যে ব্যাপারটা, সেই জায়গাটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা পরিবর্তন হয়েছে, যেটা জাতিকে হতবাক করছে। একটা অদ্ভুত রকম এই পরিবর্তন এক একজন এক একভাবে বিশ্লেষণ করতে চায়, অপ্রত্যাশিত ছিল বেসিক্যালি, এটা হয়তো কেউ ভাবে নাই, কিন্তু হয়ে গেছে। এই জায়গা থেকে এখন নতুন করে বিএনপিরও ভাবতে হবে, বিএনপির যে ছাত্র সংগঠন আছে তাদেরকেও ভাবতে হবে আগামী নির্বাচন পর্যন্ত তারা কিভাবে, বা বিশেষ করে ডাকসুতে পরবর্তীতে তারা কোন অ্যাঙ্গেলে, কোন আদর্শে, কোন বাস্তবতার দিকে সাধারণ ছাত্রছাত্রীদের কাছে তাদেরকে উপস্থাপন করতে পারে, এই জায়গাগুলো একটা ভাবনার একটা সুযোগ তৈরি করে দিল। এলাই নওয়াজ খান, এই যে ডাকসু এবং জাকসু ছাত্র রাজনীতিতে যে ছাত্রদলের পরাজয়ের যে ঘটনাটি ঘটল, এটাকে কেউ কেউ অন্যভাবে সমালোচনা করছে। আসলে কারো জয়ী হওয়া এবং পরাজিত হওয়া একটা কারণ কিন্তু কাজ করে না, অনেকগুলো কারণ এসে জড়ো হয়। এর মধ্যে একটি কারণ হলো, কেউ কেউ বলছেন যে ছাত্রদলের যে বয়ান ছিল, সে বয়ানটা আসলে আওয়ামী লীগের বয়ানটা প্রবলভাবে ছিল। বিশেষ করে আমি অমুককে চাই না, কিন্তু আমি কি চাই সেটা স্পষ্ট হয়নি, এটা একটি প্রশ্ন। আরেকটি ব্যাপার হলো যে বিএনপির সামনের রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে এই দুটো নির্বাচনের ফলাফল। সামনে আরও আসছে রাকসু এবং চাকসু। যে কথাটা আমি সব সময় বলে থাকি সেটা হলো যে ভুল থেকে শিক্ষা নেওয়া। আর আপনি যদি ভুল থেকে শিক্ষা নিয়ে অ্যারোগেন্ট হয়ে যান, তাহলে আপনার বিপর্যয় ছাড়া আপনার সামনে আর কিছুই অপেক্ষা করবে না। ডাকসু এবং জাকসু নির্বাচন কিন্তু একটা মানে অশনি সংকেত। আমি বলবো যে যেমন উন্নয়নশীল দেশের প্রত্যেক সরকারের জন্য একটা অশনি সংকেত হচ্ছে এই যে বাংলাদেশের এবং নেপালের বিপ্লব কিংবা শ্রীলঙ্কার বিপ্লব। যে এইখানে একটা জিনিস কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে ক্রমাগতভাবে আমাদের যে অর্থনৈতিক বৈষম্য, সামাজিক বৈষম্য বৃদ্ধি পাচ্ছে, এবং সেইটাই কিন্তু আজকে ইন্দোনেশিয়ায় রিফ্লেক্ট করছে, নেপালে করছে, এবং আমাদের ছাত্র কোটাটা যে করছে, কোটা বৈষম্য, এটার সঙ্গে কিন্তু অর্থনৈতিক বৈষম্যর সম্পর্ক রয়ে গেছে। আমাদের এই ছেলেগুলি যারা এখন পলিটিক্স করতে হবে, তাদেরকে অবশ্যই আমি বলি, যেটা আমি এই যে শিবির যে কাজটা করেছে সেটা হলো তাদের কর্মকাণ্ডের সাথে সাধারণ ছাত্রদের মানে সোশ্যাল ওয়েলফেয়ারটাকে তারা সেবামূলক রাজনীতি সংযোগ করেছে। যেমন এবার দেখলাম যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব ছেলেরা রোজার সময় বাড়িতে যেতে পারে নাই, তাদের জন্য এরা প্রতিদিন ইফতারি ব্যবস্থা করেছে, এবং তারা খবর নিয়ে ইভেন এমনকি আমি পরে এটা এই বিজয়ের পরে শুনেছি যে যেসব ছেলেমেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, যাদের সাথে তাদের যোগাযোগ ছিল, তাদের বাড়িতে তাদের লোক পাঠিয়ে কিংবা ওইখানে তাদের যে লোক আছে তাদের দিয়ে সেই বাড়ির খবরও তারা নিয়েছে, তাদের ভালো মন্দ জিজ্ঞেস করেছে। দ্যাট ইজ আপনার এইখানে বিনয় এবং শোভন দুইটার একটা যোগসূত্র তারা তৈরি করে ছেলেদের সঙ্গে। এবং এই গ্রাম থেকে আসা এই বাচ্চারা একসময় এই কী বলে যে পেশিশক্তি যারা আছে তার অধীনে থাকতে পছন্দ করতো, যে আমি নিরাপদ। এখন এদেরকে অন্যভাবে তারা নিরাপদ ভাবছে। এই মেয়েরা বলেন আর মানে এই ছেলেরা বলেন, এই গ্রাম থেকে মফস্বল থেকে আসা এই ছেলে মেয়েগুলি শিবিরকে নিরাপদ ভাবছে। সুতরাং এখন যেই সংগঠন হোক, সেটা ছাত্রদল হোক, আমি তো অবাক হয়ে গেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সভাপতি মাত্র 600 কত ভোট পেয়েছে, অথচ একটা ইন্ডিপেন্ডেন্ট ছেলে যে জয়লাভ করে গেছে, এবং সে নাকি ছাত্রলীগের সঙ্গে ছিল একসময়, পদত্যাগ করে পরে জুলাই আন্দোলনটা, দ্যাট ইজ কল জুলাই আন্দোলনটা সমস্ত ছাত্রদের ভিতরে এতটা পেনিট্রেট করছে যে ওইখানে ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়াই গেছে। আর যেটা আপনি বলতেছিলেন যে আমার নিজের কোনো ন্যারেটিভ কিন্তু বিএনপি কিংবা ছাত্রদল তৈরি করতে পারে না। যে ন্যারেটিভটা এখন যেটা সবাই বলছে, আমরাও বলি, যে ন্যারেটিভটা ধারণ করে আওয়ামী লীগ রাজনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়ছে, একই ন্যারেটিভ দিয়ে আপনি মহান হওয়া সম্ভব না। এরা করতে গিয়েছে, এবং এটা ঠিক এটা নিজেদের একটা ন্যারেটিভ তারা তৈরি করা উচিত ছিল। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যারা এদেশের জনগণকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দীক্ষা দিয়েছে, তারা যখন অন্য ন্যারেটিভ নিয়ে চলে, এটা কিন্তু
পরিষ্কার বিষয়। এবং আমরা এটা জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাদের দ্বারা কেন হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমি কেন তাদের কাছে আভাসে ইঙ্গিতে নানাভাবে তাদের কাছে নত হব, কেন নত হব? এই জুলাই বিপ্লব কিন্তু ভারতের বিরুদ্ধে আমাদের জনগণকে রুখে দাঁড়াবার একটা সাহস জুগিয়েছে, দীক্ষা দিয়েছে। আজকে আপনি দেখেন যে আমাদের এই বিপ্লবের পরে ভারতীয় মিডিয়াগুলি কত বাজেভাবে উপস্থাপন চেষ্টা করেছে। এবং আপনি এখন দেখেন যে নেপালে যে জেনজি গ্রুপের যে বিপ্লবটা হলো, সেটা একইভাবে তারা বলতে চাচ্ছে যে তারা এইটাকে রাজার সিংহাসন ফেরত পাওয়া এবং নেপালকে আবার হিন্দু রাষ্ট্রে পরিণত করার জন্য আন্দোলন হয়েছে। এবং আন্দোলন করে পরিষ্কারভাবে বলছে নো, আমরা সেই জন্যে, এবং এক পর্যায়ে বলে ফেলে যে আমাদের বিপ্লব চিন্তাই হয়ে গেছে। এবং মার্চের নির্বাচনে অন্যরকম ঘটনা ঘটবে এখানে। সুতরাং আমার বিএনপি, আমি যেটা মনে করি, বিএনপি এবং ছাত্রদল এই বিপর্যয় থেকে তারা কি বলবে এটাকে আত্মসমালোচনা করবেন এবং নতুন একটা ন্যারেটিভ আইনা জাতির সামনে উপস্থিত হবে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক এলাইন ওয়াস খান, রয়েছেন ছাত্রদলের সাবেক সহসভাপতি এজমল হোসেন পাইলট। এজমল হোসেন পাইলট যে কথাটা নিয়ে আলোচনা করছিলেন এলাইন ওয়াস খান, এই কারণেই হয়তো কেউ কেউ বলছেন যে বিএনপির বক্তব্যে অনেক সময় আওয়ামী লীগের বয়ানের প্রতিধ্বনি শোনা যায়। আপনি কি মনে করেন বিএনপি তার আদর্শিক অবস্থান ধরে রাখতে পারছে, নাকি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আদর্শ থেকে সরে যাচ্ছে? এই অভিযোগটা কিন্তু প্রবল। বিএনপি সরে যাচ্ছে কিনা এটা কিন্তু আসলে আমার কথায় বা আমাদের অন্যান্য নেতৃবৃন্দের কথায় এটা আপনি জাস্টিফাই করতে পারবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কি বলছেন, কি বলতেছেন এই দেশ নিয়ে, জাতি নিয়ে, রাষ্ট্র নিয়ে, 31 দফা নিয়ে, দেশের রাষ্ট্রীয় সংস্কার নিয়ে, এটা হলো বিবেচ্য বিষয়। আমি কি বললাম এটার উপরে কিন্তু বিএনপি চলবে না। আমি আমার নিজের স্বার্থে কিছু কথা বলতে পারি, কখনো কখনো আপনিও দেখেছেন অনেকেই সুকোষপ্রাপ্ত হচ্ছে আমাদের বিচ্ছিন্নভাবে কথা বলার কারণে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কি বলছেন, এখানে আপনার আগে বিশ্লেষণ করতে হবে যে বিএনপি কি জিয়াউর রহমান থেকে সরে যাচ্ছে, বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে সরে যাচ্ছে কি না। আমার মনে হয় না। এই কারণে আমি বলছি, আপনি দেখেন আমাদের 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। গতানুগতিকভাবে যেটা হয়, আমরা একটা বড় র্যালি করি, মিছিল করি, আনন্দ মিছিল হয়। এটা কিন্তু আমরা পার্টির সিদ্ধান্তে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটা বাতিল করলেন, স্থগিত করলেন, করে সারা দেশব্যাপী নদী বা খাল বিল যেগুলো অপরিষ্কার অপরিচ্ছন্ন আছে বা কচুরিপানার মাধ্যমে নদীর প্রবাহ বন্ধ হয়ে গেছে, এগুলা কিন্তু আমরা করতেছি। আপনারা এগুলো জানেন কিনা আমি জানি। গত শনিবার আমরা গিয়ে করে আসলাম, শুক্রবার আমরা করে আসলাম নরসুন্দা নদী, খুবই ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের একটা নদী। আমাদের প্রেসিডেন্ট যুবদলের আব্দুল মোনায়েম মুন্না, ওনার নেতৃত্বে উনি নিজে শুধুমাত্র ফটো সেশনের জন্য না, পুরাপুরিভাবে আমরা দিনব্যাপী এখানে কাজ করে আসছি। আমরা যে কাজগুলো আমরা করতেছি, এখন যদি আপনি শুধু বারবার আমাদের ভুলেই ধরেন, একজনের কথা দিয়ে বিএনপিকে ঘায়াল করার চেষ্টা করেন, এটা ভুল, এটা হয় না। অন্যান্য মানবিক, এই যে জুলাই গণ অভ্যুত্থানের সময় যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, আমাদের যুবদল থেকেও প্রায় 78 জনকে আমরা ঢাকায় নিয়ে এসে তাদেরকে সম্মান, তাদের পরিবারের এবং আর্থিক খোঁজখবর নেওয়া, সব কিছু আমরা করতেছি। পার্টিও কিন্তু, বিএনপিও কিন্তু করতেছি। সব মিলিয়ে আজকে যে জায়গাটা দেখতে পাচ্ছি আমরা, সেটা হলো
যে বিএনপিকে কেন জানি চারপাশ দিয়ে ঘিরে ধরা হচ্ছে। বিএনপি নির্বাচন চায়, এটার বিপক্ষে একটা অবস্থান। BNP এখানে একটা প্রশ্ন সংস্কার আপনাকে, চায়, চারদিকে ঘিরে ফেলা হচ্ছে, নিশ্চয়ই মিডিয়া একটা বড় ফ্যাক্টর। অবশ্যই একটা মিডিয়া ফ্যাক্টর। অনেকে বিএনপির কেউ কেউ অভিযোগ করেন যে বিএনপি মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে, এটা আমরাও BNP অভিযোগ করি। কিন্তু বিএনপি মিডিয়া করেনি কেন? বিএনপি কেন মিডিয়া করেনি, এটা তো আসলে একটা ভিন্ন আলোচনা। না না, এটা আপনার এইটা এস্টাবলিশড বা এস্টাবলিশড যে মিডিয়াগুলো আছে, এগুলা সত্যটা প্রকাশ করুক, সে প্রপাগান্ডা কেন ছড়াবে? এই জায়গাতেই তো BNP আসল নিজে বিষয়টা। সারা পৃথিবীতে এই ধরনের রয়েছে রাজনৈতিক থাকে, দলগুলো কিন্তু সরাসরি মিডিয়া তৈরি করে আমরা না। আমরা তো মিডিয়া নির্ভর পার্টি না, আমরা জনগণের পার্টি, জনমতের পার্টি, আমরা জনগণের কাছাকাছি আমরা যেতে চাই। এইটা বোধহয় আপনাদের একটা ভুল ব্যাখ্যা। অতীতে আমরা এটা নিয়ে অনেক তর্ক করেছি, কারণ এখন মিডিয়াকে অ্যাভয়েড করার উপায় নেই। মিডিয়াকে আমরা media অ্যাভয়েড জনমত করি না, তৈরি করে। মিডিয়াকে আমরা যথেষ্ট রেসপেক্টের জায়গায় দেখি। কিন্তু বিএনপি যদি এই দেশে বিলীন হয়ে যায়, কেউ যদি নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করে, কেউ যদি নির্বাচনকে প্রতিহত করার চেষ্টা করে, বলতেছে অনেকে এই না হলে নির্বাচনে আমরা যাব না, প্রতিহত করব, এগুলা দেশের জন্যই ক্ষতিকর হবে। বিএনপি একমাত্র বাংলাদেশপন্থী দল। বিএনপি কখনো ভারতপন্থী না, বিএনপি পাকিস্তানপন্থী না। বিএনপি জন্ম এবং আজকের দিন পর্যন্ত বাংলাদেশের জন্যই, বিএনপির নেত্রী বাংলাদেশ ছেড়ে যায় নাই কখনো, কেউ যায় নাই। এই দেশের জন্য বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ হয়েছেন, নিজে মুক্তি যুদ্ধ করেছেন। আমরা 17 বছর নিপীড়ন, নির্যাতন, সমস্ত কিছুর পরেও আমরা কিন্তু যারা জারি রেখেছি। শেখ হাসিনাকে খুনি হাসিনা আমরা বলছি, শেখ হাসিনাকে স্বৈরাচার আমরা বলছি। আমরা কিন্তু কারো পক্ষে একটু সুবিধার জন্য, হলে থাকার জন্য বা বাড়িতে থাকার জন্য আমরা কিন্তু আমাদের চেহারা পরিবর্তন করি নাই। আমরা রাজপথে ছিলাম, আমরা প্রকাশ্যে ছিলাম, আমরা এখনও প্রকাশ্যে আছি। আমরা সত্য এবং ন্যায়ের পক্ষে আছি। কোনো নেগেটিভ তৈরি করে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাইতে চায় না। নেগেটিভ পলিটিক্স কিন্তু বিএনপি করে না। বিএনপি মানুষের দল। জিয়াউর রহমানের কোনো নেগেটিভ ছিল না? বিএনপির জিয়া রহমানের 19 দফা ছিল, 19 দফা, আজকের বাস্তবতা এটা 31 দফায় আসছে। 31, আপনার একটা কথা বলি, এটা হলো একটা সংস্কার কেন্দ্রিক দফা, এটা দলীয় দফা না। কিন্তু বিএনপি তো কোথাও আপনার রিজিট 31 থাকে দফা না। যেটা বলছেন, জি। এটা আসলে এখানে একটু সমস্যা রয়েছে। এটা একটি দফা, কিন্তু জিয়াউর রহমানের 19 দফা আর 31 দফা এটা তুল্যমূল্য হয় না কিন্তু। এটা তুলনার বিষয় না। হ্যাঁ, আপনি ধরেন এক সময় আমরা যে ডিভাইস ইউজ করছি, জি জি, মোবাইল, এটা বাটন ছিল, হুম। এখন এটা অ্যান্ড্রয়েড হয়েছে। আপনি পরিবর্তন হবেন না? কিন্তু আপনার মিডিয়া পরিবর্তন হচ্ছে না। আপনি বলেন যে আমাদের মিডিয়া দরকার নেই। আমাদের মিডিয়া অবশ্যই দরকার আছে, আমি তো না করি না যে দরকার নেই, কিন্তু আমরা মিডিয়া নির্ভর দল না, আমরা সেটা বলতেছি। আমরা শো অফ করা দল না, আমরা টকশোবাদী দল না, আমরা জনগণের পক্ষে থাকি, রাষ্ট্রের পক্ষে থাকি, দেশের পক্ষে আমরা কাজ করি। আমাদের নেত্রী এটা হলো জ্বলন্ত প্রমাণ, জ্বলন্ত উদাহরণ। নিশ্চিত জেল জেনেও, একটা মিথ্যা মামলা, একটা মৃত্যুর ঝুঁকি জেনেও, মৃত্যুর ঝুঁকি, রাইট, মৃত্যুর ঝুঁকি নিয়েও এই দেশ তিনি ছাড়েন নাই। রাইট, উনি আপসহীন ছিলেন, বহুবার ওনাকে দেশ দেখা গেছে বিএনপির অনেক লোক ঠিকই এখন চিকিৎসা করতে BNP বাইরে কে গিয়েছে, আপনার- উনি যান নাই। উনি যান নাই। রাইট, বিএনপিকে আপনার বিবেচনা করতে হবে বেগম খালেদা জিয়াকে দিয়ে, জনাব তারেক রহমানকে দিয়ে। উনি কি বলতেছেন, উনি কি করতেছেন? এই বাংলাদেশে গতকালকে বা পরশুদিন প্রাণীর একটা মেলা হয়েছে আমাদের, জানেন আপনি বোধহয়, দেশে প্রাণী সংরক্ষণের জন্য। এটা এর আগে কোনো সরকার বা কেউই করে নাই, ব্যক্তিগত উদ্যোগেও করে নাই। প্রাণী সংরক্ষণের জন্যও উনি চিন্তা করেন, উনি কৃষি নিয়ে চিন্তা করেন, স্বাস্থ্য নিয়ে চিন্তা করেন, উনি রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তনের চিন্তা করেন, উনি ক্ষমতার ভারসাম্যের চিন্তা করেন। এটা নিয়ে আপনাকে বিএনপির কথা বলতে হবে। আমি কি বললাম যদু মধু, এটাতে নিয়ে তো আপনি বিএনপিকে দোষারোপ করতে পারবেন না, এটাকে নিয়ে আপনি টাইনে নিতে, এটা নিয়ে অন্য নেগেটিভ আপনি তৈরি করতে পারবেন না। আজকের যে ডাকসুর বিপর্যয়, এটাও আমরা কিন্তু মেনে নিয়েছি, আমরা কিন্তু এটা নিয়ে হুমকি দিই নাই। আমরা কিন্তু এই যে উনি যেটা বললেন যে 73 সালে ছিনতাই হয়ে গেছে, আমরা কিন্তু সেদিকে যাচ্ছি না। আমরা আমাদের বিষয়গুলো নিয়ে বসতেছি, কথা বলতেছি, Right. এটা থেকে কিভাবে আমরা উত্তরণ করতে পারি সেই দিকেই আমাদের পদযাত্রা। এলাইনওয়াজ খান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি তৈরি করা এবং রাজনৈতিক দল হিসাবে গড়ে ওঠা আপনি সাংবাদিক হিসাবে খুব কাছ থেকে দেখেছেন। খালেদা জিয়ার রাজনৈতিক শুরু, সেটাও আপনি খুব কাছ থেকে দেখেছেন। এখন যে কথাটা নানানভাবে আলোচিত হচ্ছে, সমালোচিত হচ্ছে, যে কথাটা আমি আজমল হোসেন পাইলটকে জিজ্ঞাসা করেছিলাম, সেই একই জিজ্ঞাসা আপনার কাছে। সেটি হলো যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপসীর নেত্রী
খালেদা জিয়ার বিএনপি থেকে বর্তমান বিএনপি কি সরে গেছে? একটা বিষয় হয় কি, নেতৃত্ব এক একজনের নেতৃত্ব এক এক রকম হয়, তার মতো করে হয়। যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তার যে ব্যক্তিত্ব এবং তার যে রাজনৈতিক চিন্তা, সবগুলি মিলে তিনি যেটা করেছেন যে আওয়ামী লীগ এদেশে যে বিবাদ এবং স্বাধীনতা উত্তর যে ঐক্যটা দরকার ছিল, আওয়ামী লীগ একদলে শাসন করে এবং তারা ওই তাদের সমমনা কয়েকটা দল নিয়ে একটা জোট করে যে বিভাজনের রাজনীতি তৈরি করেছিল, জিয়াউর রহমান এসে ওই জায়গার থেকে বেরিয়ে এসে একটা ঐক্যবদ্ধ জাতি, উনি দেখছেন যে রিকনসিলিউশনের জন্য সবাইকে নিয়ে কাজ করতে হবে। যে কারণে আপনি দেখবেন যে প্রাইম মিনিস্টার হয়েছিলেন শাহজিয়ার মতন লোক, লেফট রাইট সব এক জায়গায় একদম এক্সট্রিম লেফট রাইট এবং যারা আপনার মধ্যপন্থী, এবং সামগ্রিকভাবে বিএনপি একটা মধ্যপন্থী দল হিসাবে জিয়াউর রহমান ইমার্জ করেছিলেন এবং বেগম জিয়া উত্তরাধিকার হিসাবে সেটা মেনটেন করছেন। এবং আমি বলি যে জিয়াউর রহমান অনেকগুলি দলকে নিয়ে প্রথম অ্যালায়েন্স করছেন, অ্যালায়েন্সটাকে তারপরে রাজনৈতিক দলে রূপান্তরিত করছেন। বেগম জিয়া কিন্তু একইভাবে প্রথমে কিন্তু 7 দল, তারপরে এবার 4 দল, পরে এসে উনি করছেন। দ্যাট ইজ জোটের যে পলিটিক্স। জোটের পলিটিক্স মানে সবাইকে নিয়ে রাজনীতি করা, এই সবাইকে নিজে মোটামুটি মিনিমাম যারা নিজেদের কাছাকাছি তাদেরকে জোট নেয়। কিন্তু এবার আমরা লক্ষ্য করছি যে এখন 12 দল আছে, 12টি দল আছে, কিন্তু এখানে 12টি দলের থেকে যেটা হলো যে মেজর পলিটিক্যাল পার্টি সবগুলি মিলাইয়া একটা জায়গা থাকার যে অনেক দিনের যে ঐতিহ্য, সেই জায়গার থেকে বিএনপি এবার বেরিয়ে আসে। আমাদের জানেন যে আমাদের ভোট কিন্তু একই ভোট। আজকে এনসিপি বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, একই ভোট আপনি বিভক্ত করতেছেন। এটা তো ভোটের রাজনীতি। আপনি যত যাই বলেন না কেন, যত হুমকার দেন না কেন, আপনি একটা একই ভোট আপনি 14 ভাগ করতেছেন। ধরেন মতিঝিল এলাকায় মির্জা আব্বাস সাহেব দাঁড়ান, মির্জা আব্বাস সাহেব যতবার দাঁড়িয়েছে দেখা গেল যে ওইখানে জামাত কিংবা অন্য যারা আছে তারা কিন্তু ভোট দিয়েছে। ভোট কোথায় দেবে? তারা তো নৌকায় ভোট দিতে পারে না। সুতরাং এন্টি নৌকা একটা ভোট এখন যেটা দাঁড়াচ্ছে, এইগুলি ভাই অনেকভাবে ভাগ হয়ে যাচ্ছে। এই ভাগ হওয়াটা যে কি আলটিমেটলি যে কোন জায়গায় দাঁড়াবে ইলেকশনে, ইট ইজ এ বিগ কোশ্চেন। আপনি যত রকম উপর দিয়ে যত সুন্দর কথা বলেন না কেন, আমার জায়গাটা ওইখানে যে এবার এসে এই বিভাজনটা বিএনপির জন্য, কারণ এটার জন্য আপনি ধরে নেবেন যে এই বিভাজনের জন্য সবচেয়ে বড় ক্ষতি হবে বিএনপির, কারণ বিএনপি হলো সম্মুখ লাইনের যোদ্ধা, একদম ফ্রন্ট লাইন ওয়ারিয়র, তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে আগামী নির্বাচনে একই ভোট নানাভাবে ভাগ হওয়ার জন্য। সুতরাং এই জায়গা মনে হচ্ছে যে বেগম জিয়ার সাথে এখনকার যে বিএনপির সাথে পার্থক্য আছে। আমি তো জানি 4 পার্টি অ্যালায়েন্সের সময় বিএনপির মধ্যে কিছু লোকজন কি পরিমাণ বাধা ছিল, এবং আবার শুধু ওই বাধা না, এমনকি জামাতের সাথে ওই আমিরি সাহেবরা কতবার বিরোধ হয়েছে, আমি নিজে সাক্ষী। ইভেন জামাতও এই অ্যালায়েন্সে যাওয়ার জন্য প্রথম থেকে কিন্তু অনেকেই বাধা দিয়েছে, কিন্তু গোলাম আজম সাহেব কিন্তু আমি এই ঘটনাগুলি জানি, সিদ্ধান্ত দিয়েছিলেন। তারপরে কিন্তু আপনি জানেন যে এটা কিভাবে আসছিল। আমরা একটা হিসাব করছিলাম আগের ইলেকশনে যে এই পার্টিগুলির ভোট এক জায়গায় হইলে কি দাঁড়ায়, সেখানে আমরা চোখ বন্ধ করে দেখি যায় 2/3 মেজরিটি হয়ে যায়। ওই যে 96 পরে 2/3 মেজরিটি হয়ে যায়, এবং তাই হয়েছিল এই ভোটগুলি। এখন আপনি দেখছেন যে ওই ভোটগুলি ভাগ হয়ে যাচ্ছে। এখন অনেকে হয়তো ভাবতে পারে যে যেহেতু আওয়ামী লীগ নাই, সেহেতু এই ভোটগুলিতে অল্প ভোটে আমি জিতে যাব, এটা কিন্তু নাও হইতে পারে। এখানে ভোটের রাজনীতিতে যে অবস্থাটা, আমরা পুরনো হিসাবটা যেটা করছি, সেই হিসাবটা কিন্তু আসলে ঠিক নয়। প্রথম কথা হলো যে একটা এন্টি আওয়ামী লীগ ভোট বিএনপি পেয়ে যেত, এটা একটা হিসাব। এখন আওয়ামী লীগ নেই। আর একটা হিসাব হলো, আপনারা জানেন যে 12 কোটি ভোটারের মধ্যে 6 কোটি ভোটারই আসলে ঠিক মতো কোনো সময় ভোট দিতে পারেনি গত 15 বছর 17 বছরে। কাজে এই ভোটের হিসাবটা পুরনো হিসাবে কি মেলানো এখন বোধহয় ঠিক হবে না, কি বলবেন? না, আমি ইভেন যে ইয়াঙ্গার জেনারেশনের সাথে আমার কোথায় যেন একটা গ্যাপ হয়ে যাচ্ছে। যারা পুরানো লোকদের সাথে, পুরানো যারা পলিটিশিয়ান, তাদের সাথে এই নতুন জেনারেশনের সাথে চিন্তা ভাবনা সব কিছুর সাথে কোথায় একটা গ্যাপ হয়ে গেছে। তাদেরকে বুঝতে ইভেন বাপ ছেলেকে বুঝতে পারছে না। এখন যে জেনারেশনটা আসছে,
পিতা তার সন্তানকে বুঝতে পারছে না, রাইট। পিতা তার মেয়েকে বুঝতে পারছে না। তারা কিভাবে চিন্তা করছে? আমি যখন দেখি যে আমার ক্লাস 9-এ পড়া ছেলে, আমার ভাগ্নে মানে জর্জ অরওয়েলের সেই 1984 পড়ে, তখন তো আমি আরে এই সময় তো আমরা চিন্তাই করতে পারি 1984 কি। ওরা যখন কাপকা পড়ে, আমরা নামই জানতাম না। নামই জানতো কাপকা কে, উইজ কাপকা, তারা পড়ছে। এই জেনারেশনের কাছে পৃথিবীর কোনো ইতিহাসই নাই। এবং আপনি একটা উদাহরণ দেই যে আওয়ামী লীগ এই জেনারেশনকে, শেখ সাহেবকে মহান করার জন্যে একদম প্রাইমারি লেভেল থেকে পড়াইছেন, কিন্তু কই তাকে তো মহান করতে পারলেন না। গ্রহণ করেন। কারণ গ্রহণ তারা করেনি। কম্পেয়ার করে দেখছে যে কে গ্রহণযোগ্য কে গ্রহণযোগ্য না, ইতিহাসে কার রোল কি আছে কার রোল নাই, এটা তারা কম্পেয়ার করার সেই মেধা, এই সুযোগ তাদের এটা ডিজিটাল বয়েস। এদেরকে আপনি ওই অতীতের কোনো একটা মিথ্যা গল্পকে মিথ বানায় চালাই দিবেন, এখন এটা সম্ভব হবে না। তো আপনি গোপালগঞ্জের কাহিনী মিথ করে চালাই দেবেন, এটা সম্ভব না। জি। সুতরাং হিসাব নিকাশের গড়মিল হতে পারে। এবং যেহেতু বিএনপি পুরনো পার্টি এবং তাদের লিডারশিপকে প্রগতিশীল আমরা কাকে বলি, যে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে সেই প্রগতিশীল। এবং বিএনপিকেও প্রগতিশীল হইতে হলে এখনকার সিচুয়েশনের সাথে নিজেকে অ্যাডাপ্ট করার ক্ষমতা, ধৈর্য এবং যোগ্যতা চেষ্টা থাকতে হবে। মানে নিজেকে অতিপ্রাকৃতিক শক্তি হিসেবে ভাবলে ভুল হবে। প্রিয় দর্শক, আমরা আবারও একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন এজমল হোসেন পাইলট, সাবেক সহসভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল, আরও রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এলাইন ওয়াস খান। এজমল হোসেন পাইলট, বিএনপির ব্যাপারে মানুষের মধ্যে এক ধরনের সন্দেহ বা আতঙ্ক তৈরি হয়েছে বলে অনেকে অভিযোগ করছেন। এর কারণটা হলো, তাদের অভিযোগ হলো যে ক্ষমতার বাইরে থেকেও বিএনপি শাসক দলের ভাষা নিয়ে কথা বলে, শাসক দলের ভাষায় কথা বলে। এই যে শাসক দলের মতো আচরণ করাটা, সেটা ডাকসু এবং জাকসু নির্বাচনের প্রভাব ফেলেছে এবং সাধারণ জনগণের মধ্যেও প্রভাব ফেলেছে বলে তাদের অভিমত। আপনি কি বলবেন? বিএনপি যারা ধারণ করেন, বিএনপি যারা লালন করেন, বিএনপির জন্য যারা নির্যাতিত নিপীড়িত, বিএনপির জন্য যাদের পরিবার সংসার ব্যবসায়ী জীবন ক্ষতিগ্রস্ত, তারা এগুলা করে না। এখন সময়ের পট পরিবর্তনের কারণে নব্য বিএনপি বা স্বার্থান্বেষী মহল যারা এই দলে বা এই দলের সুযোগ সন্ধানী, সুযোগ নেওয়ার জন্য আসছেন, তারা অতি উৎসাহী হইয়া হয়তো কেউ কেউ এগুলোর সাথে জড়িত বা এগুলো করতে পারে। বিএনপি, আমি দায়িত্বশীল কোনো ব্যক্তি এখনো বলে নাই যে বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি ক্ষমতায় আসতেছে, নট লাইক দ্যাট। আমরা কিন্তু খুব জোর দেয়া বলি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কিন্তু বারবার বলেন, একই কথা বলেন, যদি জনগণ আমাদেরকে পছন্দ করেন, যদি জনগণ আমাদেরকে মনে করেন এই রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের ভার, রাষ্ট্রীয় ক্ষমতা আমাদেরকে অর্পণ করবেন, তখন আমরা এই করব। উনি কিন্তু আরেকটা কথা বলেছেন খুবই মারাত্মক, খুবই চমৎকার ভাবে, জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় আমরা কিন্তু কেউ না। এবং এক্স্যাক্টলি, এবং উনি বারবার তার নেতা কর্মীদেরকে উনি সতর্ক করতেছেন প্রথম থেকে, 8 তারিখ থেকে কিন্তু সতর্ক করতেছেন, আগামী নির্বাচন এবং সহজ ভাববেন না, সহজ ভাববেন, আগামী নির্বাচন খুব জটিল হবে, খুব কঠিন হবে, আপনাদের পরিবর্তন দরকার, আপনারা পরিবর্তন হন। খুব সরাসরি একদম স্পেসিফিকলি নেতাকর্মীদের উদ্দেশ্যে ওনার এই বক্তব্য। এবং এই দল পরিশুদ্ধ করার জন্য, এই দলকে আরও মানুষের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য যে বিষয়গুলো আপনি বললেন, এগুলো থেকে যেন সরে আসে,
ব্যাপকভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এটা চলমান আছে। এখন এটা তো আর মানে না, একটা এই ধরনের রাজনৈতিক দল। কার্যক্রমতা প্রেস রিলিজ দেওয়ার বিষয় না, না, প্রেস রিলিজ সাংগঠনিকভাবে তারপরেও করে আর কি। যাদের ব্যাপারে অভিযোগ আছে আসতেছে, পার্টি কিন্তু তার ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে। হুম। আইনি প্রক্রিয়ায় তাদের ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু কোথাও কোথাও বলা হচ্ছে যে যদি আমি দোষী সাব্যস্ত হই এবং একটা ঘটনার সাথে আমার সম্পৃক্ততা প্রমাণ হয়, সেক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থার কাছেও অনুরোধ জানানো হচ্ছে যে এদেরকে আপনারা গ্রেপ্তার করুন, শাস্তিমূলক ব্যবস্থা প্রচলিত আইনে যা আসে সেটা আপনারা করবেন। এখন আপনি আসেন, এগুলার সাথে কিছু প্রপাগান্ডা জড়িত, এগুলার সাথে কিছু ষড়যন্ত্র জড়িত, কিছু চক্রান্ত জড়িত। বিএনপি যা যতটুকু না করে তার চেয়ে বেশি প্রচারণা, তার চেয়ে বেশি ভাইরাল হওয়ার সুযোগটা কিন্তু কেউ কেউ নিচ্ছে। কেউ কেউ এটাতে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে যে ফেক আইডি দিয়ে বিএনপির বিরুদ্ধে, শত শত আইডি দিয়ে বিএনপির বিরুদ্ধে একটা অপপ্রচার চালানো হচ্ছে। আমরা কিন্তু দায় অস্বীকার করতেছি না, দায় নিয়ে কিন্তু এই কথাগুলো আমরা Right. বলছি। এখন আজকে আপনি দেখেন 5 আগস্ট পরবর্তী আওয়ামী লীগ ছাড়াই বাংলাদেশ কার হাতে নিরাপদ? আমি বলছি না যে আপনার কাছে অনিরাপদ, তা না। যে শক্তিগুলা ঐক্যবদ্ধভাবে জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশীজন ছিল, আজকে তাদের মধ্যে বিভিন্নভাবে আচরণে, কথায় বা 2-1টা পয়েন্টে যে দূরত্বটা তৈরি হচ্ছে, এটাও আজকে বিবেচনা করতে হবে যে এটা কে বা কারা করতেছে। ভারতপন্থী বা ভারতের বাইরে, এই যে বিষয়গুলা, এগুলা তো ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা যারা জুলাই গণ অভ্যুত্থানের সাথে আমরা সম্পৃক্ত ছিলাম, জড়িত ছিলাম সরাসরি। যার ফলশ্রুতিতে আপনি দেখবেন বাস্তব যে প্রেক্ষাপটটা এখন সৃষ্টি হচ্ছে, আজকে গুলশানে মিছিল হয়, গুলিস্তানে মিছিল হয়, কে প্রোটেক্ট করে? নীরব ভূমিকা পালন করতেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ওই আমলে, শেখ হাসিনার আমলে যারা নিয়োগপ্রাপ্ত ছিলেন, আপনি কতজনকে চাকরি চেক করছেন, কতজনকে কোথায় বদলি করছেন, তারা কিন্তু অ্যাজ ইট ইজ আছে। এই সুযোগগুলা যদি আপনি তাদের হাতে তুলে দেন, একা বিএনপি এটার জন্য দায়ী থাকবে না। এবং একা বিএনপি এটার জন্য তো কেউ কেউ তো এই অভিযোগ করেন আপনারা জাতীয় পার্টিকে আবার সামনে আনতে চান, আমরা আনতে চাবো। প্রধান বিরোধী দল বানাতে চান। এটা সম্পূর্ণভাবে সরকারের ব্যাপার। বিএনপি আওয়ামী লীগকে যেভাবে তারা নিষিদ্ধ ঘোষণা, কার্যক্রম নিষিদ্ধ করলো, করুক জাতীয় পার্টিকে। তারপর বিএনপি কি অবস্থা না সেটা আপনি দেখেন। শেখ হাসিনা যেভাবে প্রধান বিরোধী দল কে হবে ঠিকঠাক করবেন, আপনারাও সেই ধরনের প্রক্রিয়া নেমেছেন না, কারণ জাতীয় পার্টি, আপনার এই কথার সাথে আমি জোরালোভাবে দ্বিমত পোষণ জাতীয় করি। পার্টির নেতাদের সঙ্গে বিএনপির মিটিং হবে কেন? যেহেতু এই পার্টি এখনো সরকারিভাবে নিষিদ্ধ না, আপনি একটা জিনিস খেয়াল করেন, যেহেতু আওয়ামী লীগের মতো আপনি একটা কার্যক্রম, কর্মকাণ্ড, মিছিল, মিটিং নিষিদ্ধ করেন নাই, বিএনপি কি এতই দলীয় হয়ে গেছে যে জাতীয় পার্টির সঙ্গে তার মিটিং করতে হবে? এটা দলীয়ত্বর কোনো প্রমাণ না। তাহলে আপনার সাথে আমি চা খাইতে পারি, যেহেতু আপনি এক্সিস্টিং পার্টি আছেন এই দেশে রাজনৈতিক পার্টি হিসেবে। যদি না থাকেন সেটা ভিন্ন কথা। তাহলে 5ই আগস্টের চেতনার কি হবে? পা- জন আকাঙ্ক্ষার কি হবে? 5ই আগস্টের চেতনায় সরকার, জন আকাঙ্ক্ষার কি হবে? জন আকাঙ্ক্ষা যেটা হচ্ছে এখন, যেদিকে যাচ্ছে জন আকাঙ্ক্ষা, এটাও আপনার খেয়াল রাখতে হবে। জন আকাঙ্ক্ষার জায়গা থেকে অন্যান্য পার্টিগুলো আছে। জাতীয় পার্টির সঙ্গে বিএনপির ঘনিষ্ঠতা সাধারণ মানুষ কি পছন্দ করবে? সেটা তো আপনি এখন বলতে পারবেন না। এটা তো আমি বললাম যে এই পার্টির সাথে আপনার সাথে মিশা যাবে না কখন, আপনার সাথে কথা বলা যাবে না কখন, যখন আপনি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ, যখন আপনি সিদ্ধ, তখন আপনার সাথে আমি বসতে পারি না। আপনারা ফেসিস্ট বিরোধী কোনো রাজনৈতিক দলের সঙ্গে বসতে চান না, কেন বসতে চাই না? কিন্তু জাতীয় পার্টির সঙ্গে বসছেন। আপনি ফাইন, আপনি যেহেতু বারবারই কথাটা আনতেছেন, জি জি, একটা বড় পার্টি এই দেশে একসময় রাষ্ট্রীয় ক্ষমতার কাছাকাছি ছিল, অংশীজনও ছিল, তারাও তো বিএনপিকে দাওয়াত দেয়নি। একটা বড় সমাবেশ করলো কিছুদিন আগে, জানেন বোধহয় আপনি। এটার কি ব্যাখ্যা দেবেন আপনি? কেন জি। দেয়নি? একই সাথে তো আন্দোলন করা হলো। জি জি, হাসিনা বিরোধী আন্দোলন তো আপনিও জি, জি, ছিলেন, আমিও জি। ছিলাম। তো? এলাইন আওয়াজ খান, আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি এবং এজমল হোসেন পাইলট যে কথাটা বলেছেন সেটি হলো যে আওয়ামী লীগের মিছিল হচ্ছে, মিছিলের আকৃতি বাড়ছে এবং সবাই যেটা বলে, আমরা এই অনুষ্ঠানে বারবার এই কথাটা বলেছি যে ফেসিস্ট বিরোধী শক্তিগুলো মধ্যে যত বিভাজন বাড়ছে তত ফেসিস্টরা সামনে আসার চেষ্টা করছে এবং এটাই স্বাভাবিক। গোটা বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা তো মানে একদম পরিষ্কার স্পষ্ট
যে ফ্যাসিস্ট বিরোধী যে ঐক্যটা ছিল সেই জায়গায় ভাঙন ধরেছে। শুধু ভাঙন না, পরস্পরকে শত্রু হিসাবে চিহ্নিত করছে Right. এবং এই সুযোগ আপনার আওয়ামী লীগ নেবেই। পরাজিত শক্তি কারণ নিচ্ছে। আওয়ামী লীগ হচ্ছে এমন একটা রাজনৈতিক দল, গত 15 বছর তাদের অর্থ এবং বৈভব এমন এক পর্যায়ে আছে যে তারা পুরা বাংলাদেশের সব কিছুকে ক্রয় করতে পারে এবং একটা লোককে কিনে আপনার ফেলতে পারে। কিনে ফেলতে পারে এবং তাকে দিয়ে যা খুশি তাই করতে পারে। কারণ এই জায়গায় এত লোক দরিদ্র সময় নিচে বাস করে, তাদের ইকোনমিক পাওয়ারটা এমন পর্যায়ে রয়ে গেছে। সুতরাং এই ধরনের মিছিল করানো তাদের জন্য, তাদের লোক না থাকলেও তারা ভাড়া করে মিছিল করতে করাইতে পারে। এটাকে আমি খুব পলিটিক্যালি খুব বড় করে দেখছি না। আচ্ছা, যেটা বড় সেটা হলো যে ফ্যাসিস্ট বিরোধী শক্তিগুলিকে অনৈক্য। পাইলট যেটা বলছিলেন একটা জিনিস আমি একটুখানি ধরি, যে মানুষ ক্ষমতায় যাওয়ার জন্যে কিংবা প্রতিশোধ নেওয়ার জন্যে, যেমন ধরেন গণবাহিনী বিপুল পরিমাণ আওয়ামী লীগের লোককে হত্যা করেছে। গণবাহিনীর অধিনায়ক ছিলেন হাসানুল্লাহ কিনু। Exactly. তখন কিন্তু আওয়ামী লীগের অনেক লোক এই যে গণবাহিনীর দ্বারা অত্যাচারিত হয়েছে, নিহত হয়েছে। আবার একইভাবে রক্ষী বাহিনীর দ্বারা ইনু বাহিনী জাসদ নিহত হয়েছে, জাসদের প্রচুর লোক নিহত হয়েছে। এইরকম পরস্পর বিরোধী একটা ঘটনা শুধু শেখ হাসিনা তার নিজের স্বার্থে তাকে ব্যবহার করছে। পলিটিক্সটা বুর্জোয়া তাকে রাজনীতি মন্ত্রী বানিয়েছে। মন্ত্রী বানিয়েছে তার একটা কারণে, যে তার কাজ হলো বেগম খালেদাকে গালাগালি করা, সেটা করেছে। ব্যাপার হলো যে ইনু সাহেব যে হাসিনার সাথে গেলেন, তাহলে ওইসব পরিবার, যেসব পরিবার রক্ষী বাহিনীতে নিহত হয়েছে, সেই পরিবারকে তিনি সেই জবাব পরিবারের দিবেন? প্রতি কি জবাব দেবেন? কিন্তু জবাবের ধারেন নাই। সুতরাং আমি বলবো যে এইসব অগণতান্ত্রিক শক্তি এবং 82 সালে একটা ইলেকটেড গভর্নমেন্ট মাত্র 3 মাসের মাথায় ইরশাদ তাকে উৎখাত করছে। এবং আরেকটা বিষয় তো একটা রয়েছে যে জিয়াউর রহমান হত্যার পেছনে- নির্বাচিত একটা সরকারকে মাত্র বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন বিচারপতি সাত্তার অ্যাজ প্রেসিডেন্ট। 3 মাসের মাথায় কোনো কারণ ছাড়া ইরশাদ উৎখাত করছেন ইন্ডিয়ান নীল নকশা অনুসারে। কিন্তু এই অভিযোগ তো রয়েছে, আপনারা আরো ভালো জানেন আমাদের চেয়ে, আমার এবং এজমল পাইলট আরো বেশি জানেন, আপনি খুব কাছ থেকে দেখেছেন। সেটা হলো যে জিয়াউর রহমানের হত্যার পেছনে তো এরশাদের ভূমিকা রয়েছে বলে বহুল আলোচিত। সেটা তো মানে এটা তো ইনসাইড র বা ইন্ডিয়ান তাকে যে একটা করিয়েছে। সানডে পত্রিকাতে একটা স্টোরি বেরোছিল আচ্ছা, যেটার সাথে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স জড়িত আছে। এখন তাদের অ্যাপারেটাস হিসাবে কারা কারা কাজ করছে এবং যারা এই যে সাত্তার সাহেবকে উৎখাত করেছিলেন নির্বাচিত 3 মাসের মাথায়, তারা কাদের নির্দেশে, এবং এই অভ্যুত্থানটার লক্ষ্যই ছিল আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করা। যে কারণে আপনি দেখবেন যে ওই সময় আওয়ামী লীগের মুখপত্র বাংলা বাণীতে একদম লিড স্টোরি, 1 ফোঁটা রক্ত পড়ে নাই। আর শেখ হাসিনার স্টেটমেন্ট ছিল আই এম নট আনহ্যাপি। তা এই যে পরস্পর তাদের যে সাযুজ্যতা সম্পর্ক এই বিদায় হওয়া পর্যন্ত ছিল। এবং এই যে জাতীয় পার্টির প্রধান ইন্ডিয়াতে গেছেন, এসে যে বক্তব্যগুলো দিচ্ছেন অনুমতি ছাড়া আমি বলতে পারবো না, শুনেছেন। তারপরে কেন বিএনপি তাদের সাথে বৈঠক করছেন আমি জানি না, এইগুলো আমি বলতে চাই না। তা আমি মনে করি যে রাজনীতিতে এখন একটু ক্লিয়ার এবং নীতিগত অবস্থান দরকার। আসার সময় এসে গেছে এবং প্রত্যেকটা দলকে সেভাবে ভাবতে হবে। ওই পুরানো রেচুড়েক নিয়ে পলিটিক্স করার দিন শেষ। এলাইনওয়াজ খান এবং এজমল হোসেন পাইলট, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।